এই গতকালের যে খবর এখনো পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্রিগেড থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল, সেই দিকেই নজর রাখবো। রাজ্যের 42 আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। 26 আসনে নতুন প্রার্থী তৃণমূলের প্রার্থী তালিকায় 11 জন বিধায়ক টিকিট পেলেন না আগের 5 জন তৃণমূল সাংসদ। প্রতিমা মণ্ডল মথুরাপুর থেকে তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে, মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয় তো লড়বো। দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বেঙ্গল ঠিক করবে, বাংলায় দিশা দেখাবে, বাংলায় পথ দেখাবে, বাংলায় রাস্তা দেখাবে। বিজেপিকে যাচ্ছেন অর্জুন সিং, তৃণমূলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ। প্রার্থী হওয়ার প্রতিশ্রুতিতেই তৃণমূলে ফেরা। ব্রিগেডের মঞ্চে জানতে পারলেন তিনি প্রার্থী হচ্ছেন না। শুভেন্দুর মন্তব্যে তারপর নতুন করে তৈরি জল্পনা। দল এটা ঠিক করেনি কেন? দল আমাকে নিয়ে এসেছিল টিকিট দেওয়ার, ব্যারাকপুর কমিটমেন্ট করে। এই পার্টি আগে বলে দিত আমি দেবো না, আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে। কে বলেছিল? যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। এবার টিকিট দেওয়া হয়নি, আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে। তো এটা একটা মনে হচ্ছে বিচ অফ ট্রাস্ট হয়েছে। আমি কোনো সিজনাল ফল নই, আমি 12 মাসের ফ্রুট। মনে আক্ষেপ তো থাকবেই। 1.5 বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। অর্জুন সিংকে ওরা কোনোদিনই বিশ্বাস করে না, আমরা জানি। তিনি এই 2 বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্ত্যক্ত বা আক্রমণ করেন। তার যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং কখনো তার বাবা তার ছেলেকে প্রেসার করেনি যে তুমি বিজেপি ছাড়ো। এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন, একটাও বিজেপির এমপি ছিল না। 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিংয়ের ছিল। আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গেও যোগাযোগ ছিল। তিনি কি করবেন আমি জানি না, আমাদের রাষ্ট্রীয় নেতারা কি করবেন আমি জানি না, না আমি বলতে পারবো না। আই এম নট দ্য অথরিটি। দেখুন, আগে অর্জুন এমপি ছিল, আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম। আজকে হয়তো আমাকে এমপি পদে দাঁড় করিয়েছে। অর্জুন নিশ্চয়ই সম্মানজনক কিছু দলের থেকে পাবে, সেটা তো দিদি প্রথমেই বলেছে। আমি হয়তো সবাইকে দিতে পারলাম না, আমি নিশ্চিতভাবে কাউকে অন্য জায়গায় সম্মান দেব, নিশ্চিতভাবে সম্মান পাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দিদি কাউকে কোনোদিন অসম্মান করে না, হয়তো জায়গাটার পরিবর্তন হতে পারে। আর রাজনীতির ময়দানে বড় চমক তৃণমূলের। অধীরকে হারাতে তৃণমূলের হাতিয়ার ইউসুফ পাঠান। অধীরের বিভিন্ন মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল। অধীরের কড়া মন্তব্যের পাল্টা চাল তৃণমূলের। অধীরের মন্তব্যের জেরে জটের কথা স্বীকার কংগ্রেস হাইকমান্ডের। আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান বহরমপুর থেকে লড়াই করবেন। ইউসুফ পাঠান। অধীর চৌধুরী বনাম ইউসুফ পাঠান, একদিকে প্রাক্তন ক্রিকেটার ও আরেকদিকে লোকসভায় কংগ্রেসের দলনেতা। অধীর বরাবরই কট্টর তৃণমূল বিরোধী মুখ। 24-এর ভোট যুদ্ধে অধীর প্রথম থেকেই চাননি বাংলায় তৃণমূলের হাত ধরতে। কংগ্রেসের হাইকমান্ডের উল্টো সুরে হেঁটে বারবার তীব্র আক্রমণ করেছেন তৃণমূলকে। নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। অনেকেই মনে করেন বাংলায় জোট ইন্ডিয়া না হওয়ার পেছনে বড় কারণ অধীরের তৃণমূল বিরোধিতা। ये बात सही है कि हमारे ओर से भी कुछ बयान आए हैं जो कुछ परेशानी हुई है उन बयानों से, पर मैं समझता हूं अगर हम एक साथ लड़ते तो अच्छा होता। एक साथ अभी भी सीट शेयरिंग फॉर्मूला संभव है क्योंकि लास्ट डेट तो नहीं हो पाया। সেই অধীরের কেন্দ্র বহরমপুরে এবার তৃণমূলের বড় চমক। 24-এর লোকসভা ভোটে অধীর চৌধুরীর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান।
ক্রিকেটের ময়দান থেকে এবার ভোটের ময়দানে তৃণমূলের টিকিট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউসুফ পাঠান। यहाँ पे मुझे बहुत प्यार मिला है, कलकत्ता में हमेशा प्यार मिला और उसके बदले में मैं यहाँ पे उनको सर्व करूँगा। टीएमसी ने मुझे इस काबिल समझा कि मैं लोगों की मदद कर सकता हूँ और उनका वॉइस ओवर पार्लियामेंट में लेके जा सकता हूँ और उनको हेल्प कर सकता हूँ। तो ये मेरे लिए एक अपॉर्चुनिटी था और मैंने ये डिसाइड किया बस हर चीज़ बदलती है अच्छे के लिए और मैं अच्छे के लिए यहाँ पर आया हूँ। তখন বাম আমল 1999 সাল থেকে টানা 5 বার বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। গত লোকসভা ভোটে অধীরকে হারাতে অপূর্ব সরকার ওরফে ডেভিডকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু অধীর চৌধুরী প্রায় 90,000 ভোটের ব্যবধানে জিতে যান। এবার সেই বহরমপুরে তৃণমূলের বাজি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছেন। কারণ বহরমপুর লোকসভা কেন্দ্রটি মুসলিম প্রধান। এই কেন্দ্রে মুসলিম ভোট প্রায় 64%। বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে 8টি বিধানসভা আসন রয়েছে। 19-এর লোকসভা ভোটের মধ্যে 5টিতেই এগিয়ে ছিল তৃণমূল, মাত্র 3টিতে অধীর চৌধুরী। বড়োয়া, কান্দি এবং বহরমপুর, এর মধ্যে কান্দিতে মুসলিম ভোট 58%, বহরমপুরে 53%, বড়োয়ায় 41%। মুসলিম প্রধান বহরমপুর আসনে মুসলিম মুখকে প্রার্থী করল তৃণমূল। পর্যবেক্ষকদের একাংশের মতে ইউসুফ পাঠান সংখ্যালঘু ভোটে ভাগ বসালে অধীরকে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। আমি যেটা আশঙ্কা করেছিলাম সেটা সত্য হলো। জানে জেলার নাম মুর্শিদাবাদ, সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে অধীর চৌধুরীকে রুখা যাবে না। ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন তাহলে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার এমপি নির্বাচিত হলো, সেই সময় কেন ইউসুফ পাঠানকে নিয়ে এই বাংলার পক্ষ থেকে একটা এমপি রাজ্যসভায় পাঠালেন না? মাঠে নেমে মারকুটে ব্যাটিং করতেন, নামডাক ছিল বিশাল বিশাল ছক্কা হাঁকানোর জন্য। এবার সেই ইউসুফ পাঠানই সংখ্যালঘু প্রধান আসন বহরমপুরে তৃণমূলের বাজি। এবার তৃণমূলের প্রার্থী তালিকায় সংখ্যালঘু মুখ। বহরমপুরে ইউসুফ পাঠান, বসিরহাটে হাজি নুরুল ইসলাম, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ, মুর্শিদাবাদে আবু তাহের খান, জঙ্গিপুরে খলিলুর রহমান এবং মালদা দক্ষিণে শাহনওয়াজ আলী রায়হান। নিউজ 18 বাংলা। তৃণমূলের এই প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে পোস্ট। তৃণমূলের প্রার্থী তালিকায় বহিরাগত বলে আক্রমণ। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আমি জয়প্রকাশ বাবুর কাছে যাব। জয়প্রকাশ বাবু, আমরা যখন দেখেছিলাম বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছিল তখন বেশ কিছু ক্যান্ডিডেট নিয়ে তৃণমূলও সরব হয়েছিল যে বহিরাগত ক্যান্ডিডেট বলে, আর এক্ষেত্রেও বিজেপি একই জিনিস করছে, বহিরাগত বলে আক্রমণ করছে তৃণমূল প্রার্থীদের। কি বলবেন? দেখুন, আজকে যেভাবে শুভেন্দুবাবু বলেছেন, শুভেন্দুবাবুর প্রথম খেয়াল করা উচিত যে 20টা না 21টা প্রার্থী বিজেপি ঘোষণা করে ব্রেক কষে দিল কেন মাঝখানে? তারপরে কি আর প্রার্থী পাচ্ছে না? বাদ বাকি 22-23টা আসনে, সেসব আসনে কারা প্রার্থী হবেন? আমরা তো শুনতে পাচ্ছি যে বিজেপি গভীর জলে ঢুকে গেছে, যে আর পাচ্ছে না প্রার্থী। সেই উত্তর শুভেন্দুবাবুদের দিতে হবে। আর এখানে বিজেপির ক্ষেত্রে বিজেপি যতই বলুক না কেন বাঙালি প্রার্থী, আজকে যাদবপুরে যাকে দাঁড় করিয়েছেন তিনি তো দিল্লিবাসী, সবাই জানে। তিনি বাংলার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, কিন্তু বাঙালি নাম। বিজেপি এর আগেও এরকম অনেক কিছু করেছে। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন, আজকে বিজেপি কি মিতালি বাগের মতন মানে একটা খড়ের চালের বাড়ির দুস্থ মহিলাকে লোকসভার প্রার্থী করতে পারবেন? তাদের সেই ক্ষমতা আছে? কিংবা তরুণ তুর্কি অল্প বয়সী ছাত্র নেতা দেবাংশু ভট্টাচার্যের মতন ছেলেকে প্রার্থী করে সাহস দেখাতে পারবেন? অনুরূপ প্রশ্নটা এখানে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় যেরকম মহিলা, সংখ্যালঘু, তরুণ এবং প্রবীণ, নবীন এবং প্রবীণের যে সংমিশ্রণ দেখা গেছে, আর তার সঙ্গে দেখা গেছে যে ভারতবর্ষের বিখ্যাত, ভারতবর্ষকে যারা গর্বিত করেছে বা যারা মানুষের মনে ছাপ ফেলেছে, তেমন সব লোকজনদের প্রার্থী করা হয়েছে। বাংলাকেও তারা এগিয়ে নেওয়ার
এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তারা লড়াই করবেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ উইনিং ফর্মুলা। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু।